নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। চলে এসেছি আজকে এসএসসি জিডি কনস্টেবল 2026-এর জিকে জিএসের সেট নাম্বার 3 নিয়ে। এর আগে অলরেডি আমরা দুটো সেট নিয়ে আলোচনা করেছি, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার ডিটেলস সলিউশন নিয়ে প্রোভাইড করেছি। যেমন আজকের ক্লাসেও কিন্তু থাকবে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে, তার সাথে সাথে সমস্ত প্রশ্নের সাথে আমরা অত্যধিক পরিমাণে যে তথ্যগুলো প্রোভাইড করছি সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় অলরেডি চলে আসা কোশ্চেন এডিকুইটি প্যাটার্নে তোমাদের প্রশ্ন উত্তরগুলো করানো হচ্ছে, যাতে তোমরা 2025-এর যে সামনে এক্সাম রয়েছে এসএসসি জিডি কনস্টেবল, সেটার ডেট খুব শীঘ্রই অ্যানাউন্স করা হবে, সেখানে যাতে ভালো পারফরমেন্স তোমরা করতে পারো জিকে সেকশনে। অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, এখনই সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ক্লাসটা তোমাদের চলতে থাকবে পরীক্ষার আগে পর্যন্ত। তো চলো, তোমরা সকলে দেখতে পাচ্ছ আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, নীল নদের জল কোথায় গিয়ে পতিত হয়? তো নীল নদের জল এটি পতিত হয়ে থাকে কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাবে ভূমধ্য সাগরে নীল নদের জল এটি কিন্তু পতিত হয়ে থাকে। এর সাথে আমরা দেখব গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে এই নীলনদ। নীলনদ পৃথিবীর দীর্ঘতম নদী। এর সাথে মনে রাখবে যে সন্ধ্যা খাত বা জাভা খাত এটা অবস্থান করছে কোথায়? পরীক্ষায় আসা প্রশ্ন এগুলো। ভারত মহাসাগরের গভীরতম বিন্দুই হচ্ছে সন্ধ্যা খাত বা জাভা খাত, যেটা ভারত মহাসাগরে অবস্থান করছে, অত্যন্ত ইম্পর্টেন্ট। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মহানদী। মহানদী উৎপত্তি কোথা থেকে হয়েছে? মহানদী উৎপত্তি হয়েছে ছত্তিশগড়ের রায়পুর জেলার যে সিহোয়ার যে উচ্চভূমি বা পাহাড় রয়েছে সেখান থেকে, এবং এটা পতিত হয়েছে কোথায়? বঙ্গোপসাগরে। গোদাবরী নদী, যেটা দক্ষিণ ভারতের বৃহত্তম নদী রয়েছে গোদাবরী, এবং উপদ্বীপীয় ভারতেরও কিন্তু বৃহত্তম নদী বলা হয় গোদাবরীকে। গোদাবরী নদী যেটা উৎপত্তি হয়েছে আমাদের কোথা থেকে? মহারাষ্ট্রের নাসিক জেলা যে ত্রয়ম্বকেশ্বরের কাছে একটা ব্রহ্মগিরি পাহাড় রয়েছে, সেখান থেকে উৎপত্তি হয়েছে গোদাবরী, এবং এটা পতিত হয়েছে বঙ্গোপসাগরে। পরবর্তী রয়েছে আমাদের একটা তাপি রিভার। তাপি বা তাপ্তি তোমরা যাই বলো না কেন, এখানে কিন্তু এটা মনে রাখতে হবে নর্মদা এবং তাপ্তি এই দুটো পশ্চিম বাহিনী নদী, কারণ এই দুটো যখন প্রবাহিত হচ্ছে, এই দুটো কিন্তু আমাদের যে মধ্যপ্রদেশের যে মুলতাই উচ্চভূমি রয়েছে সেখান থেকে উৎপত্তি হয়েছে এই তাপ্তির, এবং এটা গ্রস্ত উপত্যকার উপর দিয়ে প্রবাহিত হয়ে একেবারে আমাদের এটা খাম্বাত উপসাগরে পড়েছে, যেটা আরব সাগরের মধ্যে পড়ছে। অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। রোশন কুমারী, শোভানা নারায়ণ, মায়া রাও, কুমুদিনী লাখিয়া, এনাদের নাম কি তোমরা চিনতে পারছো? ইনারা সকলে কোন নৃত্যের সাথে যুক্ত রয়েছে? অপশানে রয়েছে মণিপুরি, কুচিপুড়ি, কত্থক না ওড়িশি। পরীক্ষায় আসা কোশ্চেন, আবারও কিন্তু এই কোশ্চেন আসতে চলেছে। তো রোশন কুমারী, শোভানা নারায়ণ, মায়া রাও এবং কুমুদিনী লাখিয়া, এনারা সকলেই কিন্তু কত্থক নৃত্যশিল্পী। কত্থকের সাথে যুক্ত রয়েছে। কত্থক কোথাকার ড্যান্স রয়েছে? কত্থক কিন্তু ফক ড্যান্স নয়, এটি একটা ক্লাসিক্যাল ড্যান্স, যেটা নর্দার্ন ইন্ডিয়াতে আমরা দেখতে পাই, বিশেষ করে উত্তরপ্রদেশে কিন্তু এটাকে আমরা দেখতে পাই। এর সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের নামগুলো অবশ্যই তোমরা দেখে রাখবে। এর সাথে সাথে মণিপুরের সাথে যুক্ত রয়েছে কোন কোন ব্যক্তি? মণিপুরি যে নৃত্যশিল্পী, এটা মণিপুরে দেখা যায় আর কি। আর এর সাথে যুক্ত রয়েছে কারা? অবশ্যই কিন্তু গুরু বিপিন সিং, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার নাম কিন্তু চলে আসে পরীক্ষায়। এছাড়া কুচিপুড়ি যেটা রয়েছে, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ থেকে উৎপত্তি হয়েছে। একটা গ্রামের নাম রয়েছে কুচেলাপুরম, সেখান থেকে উৎপত্তি হয়েছে এই কুচিপুড়ি, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটা ক্লাসিক্যাল ড্যান্স। এবং এই অন্ধ্রপ্রদেশের যে ক্লাসিক্যাল ড্যান্স রয়েছে কুচিপুড়ি, এর সাথে যুক্ত রয়েছে কে? যামিনী কৃষ্ণমূর্তি। যামিনী কৃষ্ণমূর্তি রয়েছে, ভেম্পতি চিন্না সত্যম রয়েছে, শোভা নাইডু রয়েছে, এনারা সকলেই কুচিপুড়ি ড্যান্সার রয়েছে। ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে প্রতিটা নাম। এছাড়া ওড়িশায় কিন্তু আমরা দেখতে পাই ওড়িশি ক্লাসিক্যাল ড্যান্স, আর এই ওড়িশি ড্যান্স দেখলেই আমরা কিন্তু একজনের নাম মনে চলে আসে, মাথায় আসে, সেটা হচ্ছে কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র, তাকে কিন্তু এই ওড়িশি ড্যান্সের জনক বা মানে গুরুও বলা হয়ে থাকে। ঠিক আছে, এর সাথে আরও অন্যান্য রয়েছে, যেমন সোনাল মানসিংহ রয়েছেন, ঠিক আছে, মাধবী মৃদুগল রয়েছেন, এনাদের নাম কিন্তু পরীক্ষায় চলে আসে, এবং ডোনা গাঙ্গুলিও কিন্তু রয়েছেন। তো কত্থক আমরা দেখে নেব, আরও গুরুত্বপূর্ণ কত্থকের সাথে যে সমস্ত ব্যক্তি রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশের দিক থেকে, তো তাদের নামগুলো কী কী আছে? বিরজু মহারাজ, মহারাজ যেগুলো দেখতে পাবে, বিরজু মহারাজ, তারপরে লাচ্চু মহারাজ, শম্ভু মহারাজ, এনারা সকলেই কিন্তু কত্থকের সাথে যুক্ত রয়েছে। এছাড়া শোভানা নারায়ণ, রোশন কুমারী, মায়া রাও, কুমুদিনী লাখিয়া, শম্ভু মহারাজ রয়েছেন, গুরু গোপী কৃষ্ণান রয়েছেন, লাচ্চু মহারাজ, পণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি। প্রতিটা নাম কিন্তু এসএসসির পরীক্ষায় আসা কোশ্চেন, একটাও কিন্তু এর বাইরে নয়। রোহিণী ভাটে। পরবর্তী রয়েছে কুমারী কমলা, ইনিও কিন্তু এই কত্থকের সাথে যুক্ত রয়েছেন। সীতারা দেবী, যাকে কিন্তু কত্থক সম্রাজ্ঞী বলা হয়, কে বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর সীতারা দেবীকে বলেছিলেন কত্থক সম্রাজ্ঞী। শাশ্বতী সেন রয়েছেন, অদিতি মঙ্গল দাস রয়েছে, নাহিদ সিদ্দিকী, এছাড়া সুনয়না হাজারিলাল এবং জানকী প্রসাদ, পণ্ডিত জানকী প্রসাদও কিন্তু এখানে কিন্তু রয়েছে, এবং রানী কার্নি। এই প্রতিটা নাম এসএসসির ফিল্ডে প্রতিটা এক্সামে কিন্তু এর আগে আমরা দেখেছি, এবং আগামী দিনে আবারও আমরা কিন্তু এই নামগুলোই দেখতে পাবো, কারণ এই নামগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরে বারবার চলে আসে পরীক্ষায়। সলিউশনগুলো ইম্পর্টেন্ট মনে হলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হবে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পরপর পাওয়ার জন্য। তো চলো পরবর্তী আমরা কোশ্চেনে আসি। 2025 সালে
সেপ্টেম্বরে অনুষ্ঠিত পুরুষ হকি এশিয়া কাপ 2025 মেন্স হকি এশিয়া কাপ 2025-এর খেতাব কোন দেশ জয়লাভ করেছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, কারণ এখানে আমাদের ভারত কিন্তু জয়লাভ করেছে এশিয়া কাপ। এই সম্পর্কিত আমাদের একটা ক্লাসও কিন্তু দেওয়া রয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিও ভারত জিতেছে, এশিয়া কাপও ভারত জিতেছে। এটা হকি এশিয়া কাপের কথা বলা হচ্ছে, ইম্পর্টেন্ট রয়েছে 2025-এর। অবশ্যই টি20 যেটা রয়েছে সেটা সম্পর্কেও তোমাদের ক্লাস কিন্তু অলরেডি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে। তো এখানে আমরা দেখব উপবিজয়ী কে হয়েছে। অবশ্যই দক্ষিণ কোরিয়া, যেখানে কিন্তু উপবিজয়ী অর্থাৎ উপবিজেতা হয়েছে, রানার্স আপ। ভারত ফাইনালে 4-1 গোলে হারিয়েছে। এক্ষেত্রে কিন্তু মনে রাখবে যে মালয়েশিয়া তৃতীয় স্থানে রয়েছে এবং চীন কিন্তু চতুর্থ স্থান কিন্তু অধিকার করেছে। এবং আয়োজন কোথায় হয়েছিল, এটা হোস্ট হয়েছিল কোথায়? এটা আমাদের ভারতের বিহারে হয়েছিল। বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে এটা অনুষ্ঠিত হয়েছিল খেলাটি। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদের বলে রাখি, এই ধরনের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কন্টেন্ট কিন্তু আমাদের কিন্তু অলরেডি চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যারা জানো না অবশ্যই তোমরা দেখতে পারো। এবং আমরা পিডিএফ যা প্রোভাইড করি সেখান থেকে অলরেডি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু চলে আসে, সেটা এসএসসি হোক বা ডেলের। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ 2026-এর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স 2026 ফেব্রুয়ারি মাসে। তো এখানে ফেব্রুয়ারি মাসে যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো সব কিন্তু এখানে দেওয়া রয়েছে। মার্চ মাসে কারেন্ট অ্যাফেয়ার্স খুব শীঘ্রই তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের বলে রাখি, প্রতি মাসে এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা প্রোভাইড করি পিডিএফের মাধ্যমে, যেখানে 400-র কাছাকাছি 400+ কিন্তু কোশ্চেন থাকে, 400 থেকে 450-র কাছে প্রশ্ন সংখ্যা থাকে, যেখানে প্রিলিমস এবং মেন্স অর্থাৎ রেলের CBT1 CBT2 এবং এসএসসি Tier 1 Tier 2 দুটোর জন্যই কিন্তু আমরা একদম কম্প্যাক্টভাবে একদম তোমাদের জন্য রেডি করে দিই। বাংলা ভাষায় কিন্তু কন্টেন্ট পাও তোমরা, কোনো সমস্যা কিন্তু সেক্ষেত্রে হবে না। এবং বেস্ট কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হয়। অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপ তোমরা সকলে ডাউনলোড করে রাখবে, সেখানে কিন্তু তোমরা পেইড পিডিএফ সেকশনে এটা পেয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, যার মধ্যে তোমরা এখানে পিডিএফ পাবে। এবং তোমাদের এটাও বলে রাখি, আমাদের যে প্রতিদিনের ক্লাসের পিডিএফ, যেমন আজকের জিডি ক্লাসের যে পিডিএফ রয়েছে তার ফ্রি পিডিএফ উইথ সলিউশন তোমরা এই ফ্রি পিডিএফ সেকশনে কিন্তু পেয়ে যাবে 24 ঘন্টা পর। এবং এই পেইড পিডিএফ সেকশনে সমস্ত প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র থেকে শুরু করে কারেন্ট অ্যাফেয়ার্স যাবতীয় সমস্ত কিছু তোমরা এখানেই পাবে। তো অবশ্যই তোমরা কিন্তু যে সমস্ত পিডিএফ এখান থেকে তোমরা পারচেস করবে সেগুলো সব মাই পিডিএফ সেকশনে কিন্তু পেয়ে যাবে, নিচের দিকে দেওয়া রয়েছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডি যেটা হয়েছে সম্প্রতি পেপার, 101টা শিফটে বাংলা ভাষায় সায়েন্স এবং জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটা কিন্তু আমাদের পিডিএফ এখানে দেওয়া রয়েছে। এবং তোমাদের যে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল যেটা প্রকাশিত হয়েছে তারও খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা সাবজেক্ট ওয়াইজ কোয়েশ্চেন পেপার কিন্তু পেয়ে যাবে, এই অ্যাপের মধ্যেই পেয়ে যাবে। সুতরাং এটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে রাখ। অনেকেই যারা বলছিলে তোমরা মেসেজের মাধ্যমে এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র, তোমাদের বলে রাখি এটা অলরেডি আমাদের অ্যাপেই দেওয়া রয়েছে। 2024-2025-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র অ্যাপে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণটা বাংলা ভাষায় পাবে, শিফট ওয়াইজ, কোনো সমস্যা হবে না। শুধুমাত্র জিকে সেকশনটাই কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? এখানে কিন্তু সমস্ত প্রশ্নপত্র দেওয়া রয়েছে, 57টা পৃষ্ঠা কিন্তু এখানে রয়েছে। কোনো ডেমো দেখতে চাইলে তোমরা ওই অ্যাপের মধ্যেই দেখতে পাবে এবং ওখানেই পারচেস করলে পিডিএফ তোমরা ওখানেই পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় এই যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। এছাড়া সাবজেক্ট ওয়াইজ পিডিএফ তোমাদের যদি প্রয়োজন হয়, ভারতের সংবিধান কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে, কমপ্লিট ভারতের সংবিধান। যদি এটা পড়ে যাও জিডি কনস্টেবলে তোমরা এর বাইরে কোনো প্রশ্ন পাবে না, ঠিক আছে? এখানে একদম প্রথম থেকে A to Z কিন্তু এখানে তথ্য দেওয়া রয়েছে, একদম সংবিধানের প্রারম্ভিক থেকে শুরু করে একদম প্রিয়াম্বল যেটা রয়েছে প্রস্তাবনা, সেখান থেকে শুরু করে একদম সংবিধানের সম্পূর্ণ আর্টিকেলগুলো রয়েছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেগুলো হয়েছে সেগুলো দেওয়া রয়েছে, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। প্রশ্ন উত্তরগুলো যদি আমরা চলে আসি লাস্টের দিকে, সেখানে আমরা আরও বিশেষ তথ্য দেখতে পাবো। সেখানে কি রয়েছে, সেখানে প্রশ্ন রয়েছে, প্রশ্নের নিচে উত্তর রয়েছে এবং উত্তরের সাথে সাথে আমরা অতিরিক্ত তথ্য প্রোভাইড করেছি যেটা তোমাদের এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এই টোটালটা যদি তোমরা করে যাও, যদি তোমরা প্রশ্ন উত্তরও করে যাও, এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা পেয়ে যাবে কমন। এছাড়া রয়েছে সেমভাবে ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমাদের যার যেটা রয়েছে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন মতো তোমরা নিতে পারো। ইতিহাস এটা কমপ্লিট রয়েছে একদম A to Z, যেরকম সংবিধানটা রয়েছে। এইভাবে স্ট্র্যাটেজিকও আমরা প্রোভাইড করেছি, তোমরা সবই অ্যাপে পেয়ে যাবে, ডিটেলস তথ্য সব ওখানে দেওয়া রয়েছে। এখানে তোমরা আর কী পাবে তোমাদের বলে রাখি, এসএসসি জিডির সাথে সাথে এনটিপিসি প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র পেয়ে যাবে, একদম রিসেন্ট যেটা হচ্ছে সেটা খুব শীঘ্রই তাড়াতাড়ি পাবলিশ করা হবে। এছাড়া স্ট্যাটিক জিকেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, অবশ্যই তোমরা নিয়ে নেওয়ার চেষ্টা করবে। এখানে যাবতীয় সমস্ত তথ্য যেগুলো তোমরা অন্যান্য পিডিএফে পাবে না, সেই স্ট্যাটিক জিকের সমস্ত কিছু, যেমন রামসার সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, আমাদের ন্যাশনাল পার্ক, বায়োস্ফিয়ার রিজার্ভ, যাবতীয় যা তথ্য রয়েছে সব এখানে পেয়ে যাবে। 120টার ওপর টপিকের সংখ্যা আছে। এছাড়া রেলওয়ে গ্রুপ ডি সায়েন্সও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? যাই হোক, চলো আমরা পরবর্তী প্রশ্নে আসি। ভারতের সংবিধানের 29-30 নম্বর অনুচ্ছেদে কি উল্লেখ করা হয়েছে? ভারতীয় সংবিধানে 29 থেকে 30 নম্বর আর্টিকেলে বলা রয়েছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার। অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে। আমাদের যে সমস্ত মৌলিক অধিকারগুলো রয়েছে সেই মৌলিক অধিকার দেখতে হবে। মৌলিক অধিকারগুলো আমরা মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকার সংবিধান থেকে নিয়েছি, যেটা রয়েছে আমাদের পার্ট নাম্বার 3-তে। কত নম্বরে? পার্ট নাম্বার 3-তে রয়েছে মৌলিক অধিকার। এবং এই মৌলিক অধিকারগুলো আমাদের
12 থেকে শুরু করে 35 নাম্বার আর্টিকেলের মধ্যে কিন্তু রাখা রয়েছে, যেটাকে কিন্তু ভারতের ম্যাগনা কার্টা বলা হয়ে থাকে। ঠিক আছে, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে। আর এই সংবিধানের যে কটা মৌলিক অধিকার রয়েছে সেগুলোকে মানে পুরোপুরিভাবে এনফোর্স করার জন্য, বা আমাদের সংবিধানের মৌলিক অধিকার যদি কোনো রকমভাবে ক্ষুণ্ণ হয় বা সেটা মানা না হয়, সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল 32, যেটা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, তার মাধ্যমে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ কিন্তু হতে পারি ডাইরেক্টলি। ঠিক আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এই জন্য ডক্টর বি.আর. আম্বেদকর এই 32 নম্বর আর্টিকেলকে হার্ট অ্যান্ড সোল কিন্তু বলেছিলেন। এবং 32 নম্বর আর্টিকেলের মাধ্যমে মনে রাখতে হবে সুপ্রিম কোর্ট কিন্তু 5 ধরনের রিট জারি করে, ঠিক সেই রকম কিন্তু হাইকোর্টও কিন্তু 226 নম্বর আর্টিকেলের মাধ্যমে রিট জারি করে থাকে। পরীক্ষার জন্য আমরা যে কটা এখানে তথ্য দেখলাম প্রতিটা ইম্পর্টেন্ট রয়েছে, এর সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নেব। টোটাল আমাদের কতগুলো মৌলিক অধিকার রয়েছে? আগে কিন্তু টোটাল 7টা ছিল, এখন রয়েছে 6টা। বাদ গেল কোনটা? একটা বাদ গেল। কোনটা? সেটা হচ্ছে আমাদের রাইট টু প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির অধিকার। এটা কিন্তু বাদ গেল। কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে বাদ গেছে? এটা 44 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা সাল 1978 সালে হয়েছিল। এটার মাধ্যমে কিন্তু এই সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, যেটা আগে 31 নম্বর আর্টিকেলেও ছিল। এটাকে বাদ দিয়ে এখন বর্তমানে 300A-তে রাখা হয়েছে, যেটা বর্তমানে লিগ্যাল রাইটে রয়েছে। টোটাল এখন বর্তমানে আমরা যদি বলি মৌলিক অধিকার রয়েছে আমাদের 6টা। কোনগুলো রয়েছে? ফার্স্টেই রয়েছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলে রয়েছে সমান অধিকার, অর্থাৎ সাম্যতার কথা বলা হয়েছে 14 থেকে 18 নম্বর আর্টিকেলের মধ্যে। 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে স্বাধীনতার অধিকার। পরবর্তী 23 থেকে 24 নম্বর আর্টিকেলে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকারের কথা বলা হয়েছে, এবং যেখানে কিন্তু অবশ্যই যে সমস্ত 14 বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তারা খনি জাতীয় যে সমস্ত বিপজ্জনক কাজ রয়েছে সেখানে কিন্তু কাজ করতে পারবে না। এছাড়া 25 থেকে 28 নম্বর আর্টিকেলে ধর্মীয় স্বাধীনতার কথা উল্লেখ রয়েছে, এবং 29, 30, যেটা আমাদের প্রশ্ন ছিল, সংস্কৃতি এবং শিক্ষার অধিকার কিন্তু 29 থেকে 30 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। 32 নম্বর আর্টিকেল তোমাদের আগেই বলেছি, যেখানে কিন্তু সাংবিধানিক প্রতিবিধানের অধিকারের কথা বলা আছে। অবশ্যই যদি ইম্পর্টেন্ট মনে হয়, ভালো লাগে, লাইক সকলে করে রাখবে, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যদি এখনও পর্যন্ত করে না থাকো, কারণ এখানে কিন্তু বেস্ট কন্টেন্ট কিন্তু তোমরা পাচ্ছ বাংলা ভাষায়, এটা কিন্তু একদম সেফ। পরবর্তী প্রশ্ন, গণেশ চতুর্থীর পরের দিন ভাদ্র মাসে আগস্ট সেপ্টেম্বরে প্রথম যে পঞ্চমী তিথিতে রয়েছে পঞ্চম দিন, যেটাকে বলা হচ্ছে, কোথায় নোয়াখাই ফেস্টিভ্যাল পালন করা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে। তো নোয়াখাই ফেস্টিভ্যাল এটা হয়ে থাকে ভারতের কোন রাজ্যে? যেটা মূলত আমাদের পঞ্চমী তিথিতে আগস্ট সেপ্টেম্বরের বা ভাদ্র মাসে কিন্তু এটাকে আমরা পালন করি। কোন সময়? গণেশ চতুর্থীর ঠিক পরের দিন। ঠিক আছে, তো এটা হয়ে থাকে ওড়িশায়। কোথায় হয় এটা? ওড়িশায় কিন্তু হয়ে থাকে। এই সম্পর্কিত আমরা একটু তথ্য দেখে নিই। আর এটা কিন্তু অবশ্যই দেখে রাখবে, পরীক্ষায় কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন হয়েছে। যেমন এখানে বলা হয়েছে যে নোয়াখাই ফেস্টিভ্যাল কোথায় হয়? একটা হচ্ছে আমাদের ওড়িশায় হয়। নোয়াখাই ফেস্টিভ্যাল এটা কোন সময় হয়? গণেশ চতুর্থীর পরের দিন হয়। কোন মাসে হয়? ভাদ্র মাসে হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী পরীক্ষায় এইভাবেই প্রশ্ন এসেছে। ঠিক আছে, বা ইংরেজি যেটাকে আমরা বলছি আগস্ট থেকে সেপ্টেম্বরের মাসের মধ্যে হচ্ছে। তো এইভাবে কিন্তু আমাদের প্রতিটা দেখে রাখতে হবে। যেটা পঞ্চমী তিথিতে হয় এটাও পরীক্ষায় চলে এসেছে, পঞ্চম দিন হয়। ঠিক আছে, গণেশ চতুর্থীর পরের দিন অর্থাৎ পঞ্চম দিনে। এবার আমরা দেখবো এখান থেকে পশ্চিমবঙ্গ থেকে যে সমস্ত আমাদের গুরুত্বপূর্ণ উৎসবগুলো রয়েছে সেগুলো এক নজরে একটু বলে রাখি তোমাদের। এখানে কিন্তু পশ্চিমবঙ্গে দুর্গাপুজো রয়েছে, যেটা ইউনেস্কো যে ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইটের অন্তর্গত রয়েছে। ঠিক আছে, এছাড়া গঙ্গাসাগর মেলা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। গাজন উৎসবও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যেই পালন করা হয়ে থাকে। এইগুলো কিন্তু মানে জনপ্রিয় রয়েছে, যেগুলো পরীক্ষায় আসে আমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে। আসামের দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি, আসামে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব, বা তোমরা বলতে পারো এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিহু। বিহু কিন্তু সবথেকে বেশি এখানে গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখানে তিনটে ধরনের কিন্তু বিহু এখানে পালন করা হয়। একটাকে বলা হয় রঙ্গালী বিহু, একটা হচ্ছে তোমাদের কঙ্গালী বিহু, এবং আরেকটা আছে ভোগালী বিহু। তো এই ধরনের তিনটে ধরনের কিন্তু এখানে বিহু পালন করা হয়ে থাকে। এছাড়া অম্বুবাচী মেলা, অম্বুবাচী মেলাটা কোথায় হয়? যে আমাদের গুয়াহাটির কাছে কামাখ্যা মন্দির আছে না, সেখানে কিন্তু এখানে পালন করা হয়ে থাকে অম্বুবাচী মেলা, যেটা আসামেই হয়ে থাকে। এছাড়া আরও মনে রাখবে মাজুলি উৎসব। মাজুলি উৎসব আমরা নদীর নাম শুনেই বুঝতে পারছি, মাজুলি নদীদ্বীপ, যেটা বিশ্বের বৃহত্তম যে নদীদ্বীপ রয়েছে, যেটা কিন্তু অবশ্যই অবস্থান করছে কোথায়? এই আসামেই অবস্থান করছে। তো এটা কিন্তু মাজুলি উৎসবও আমরা এখানে দেখতে পাই। মেঘালয় রয়েছে, তো মেঘালয় সম্পর্কে আমাদের দেখতে হবে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট রয়েছে মেঘালয় থেকে ওয়াঙ্গালা। এটা এসএসসির পরীক্ষায় মানে ভরে ভরে এসেছে। ওয়াঙ্গালা ফেস্টিভ্যাল, যেটা হচ্ছে 100টা ড্রামের ফেস্টিভ্যাল এটাকে বলা হয়ে থাকে। এই ওয়াঙ্গালা ফেস্টিভ্যালকে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এটা, কারণ এটা ফসল কাটার সময় কিন্তু এটা সূর্য দেবতার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের উৎসব পালন করা হয় মেঘালয় রাজ্যে। এর সাথে মনে রাখতে হবে নোকরেম। নোকরেমটা কি আছে? এটা কিন্তু খাসি মানে এক ধরনের উপজাতি রয়েছে, এক ধরনের ট্রাইব রয়েছে মেঘালয় রাজ্যে, যাদের মাধ্যমে এই নোকরেম ফেস্টিভ্যালটা তোমাদের পারফর্ম করা হয়ে থাকে।
এর সাথে কিন্তু অবশ্যই যেখানে কিন্তু রয়েছে চেরি ব্লসম নামে এক ধরনের ফেস্টিভ্যাল রয়েছে, এটাও কিন্তু পালন করা হয় মেঘালয়তে। তো মোটামুটি তোমরা এই ধরনের কটা মনে রাখবে। এবার আমরা দেখে নিই উড়িষ্যা সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই যে উড়িষ্যায় আমরা দেখলাম কোনটা, অবশ্যই উড়িষ্যায় যেটা দেখেছি গণেশ চতুর্থীর পরের দিন পঞ্চম দিন নোয়াখাই ফেস্টিভ্যাল পালন হচ্ছে। তো এটা কিন্তু হিন্দু ক্যালেন্ডার ভাদ্র মাসের চতুর্থ দিনে গণেশ চতুর্থীতে শুরু হয় এবং তার পঞ্চম দিন অর্থাৎ গণেশ চতুর্থীর ধর্মীয় উৎসব বিশেষ করে মহারাষ্ট্র রাজ্যে এটা সবথেকে বেশি প্রচলিত রয়েছে। মানে গণেশ চতুর্থীটা কোন রাজ্যে প্রচলিত রয়েছে? মহারাষ্ট্রে সবথেকে বেশি প্রচলিত রয়েছে। পশ্চিম ওড়িশার লোকেরা নোয়াখাই ফসল কাটার উৎসবগুলি প্রধানত পালন করে। অর্থাৎ পশ্চিম মানে উড়িষ্যার যদি আমরা পশ্চিম দিকটা দেখি, সেখানকার মানুষেরা তারা নোয়াখাই ফসল যে কাটার সময় যে উৎসবটা পালন করে সেটা হচ্ছে নোয়াখাই। এছাড়া আমরা জানি উড়িষ্যায় কিন্তু আরও গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যাল রয়েছে বালি তৃতীয়া। তো বালি তৃতীয়া উৎসবটাই কিন্তু ওই উড়িষ্যাতেই পালন করা হয়ে থাকে। পরীক্ষায় এটাও কিন্তু অনেকবার এসেছে। তো উড়িষ্যায় কিন্তু আরও রয়েছে, সেগুলো কি রয়েছে? যেমন উড়িষ্যার বাগনাচ, বাগানাচ যেটা রয়েছে এটা চৈত্র হিন্দু মাসে পালন করা হয়ে থাকে উড়িষ্যাতেই। রাজা পর্ব এটাও পরীক্ষায় এসেছে, যেটা মিথুন সংক্রান্তি নামেও পরিচিত রয়েছে ভারতের উড়িষ্যায়। এটা উদযাপিত হয় জুন মাসে 3 দিন ব্যাপী। এটা নারীত্বের উৎসব কিন্তু পালন করা হয়ে থাকে উড়িষ্যাতে, রাজা পর্ব। পরবর্তী রয়েছে উড়িষ্যায় রাজা পর্ব, যেটা কিন্তু রয়েছে উৎসব হলো এক ধরনের জীবনযাপনের একটা জীবন্ত সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৃষিভিত্তিক জীবনশৈলী। এটি জুন মাসে 3 দিনের জন্য পালন করা হয়ে থাকে। এছাড়া উড়িষ্যায় কিন্তু আমরা জানি যে ভগবান যে জগন্নাথের উদ্দেশ্যে রথযাত্রা একটা উৎসব রয়েছে, সেটা প্রচুর পরিমাণে জনপ্রিয় রয়েছে সারা ভারতে। তো এটা কিন্তু উড়িষ্যায় কিন্তু এটা পালন করা হয়ে থাকে। এর সাথে কিন্তু আমরা জানি যে উড়িষ্যায় কিন্তু রয়েছে কোণার্কের সূর্য মন্দির। এখানে কিন্তু কোণার্ক ফেস্টিভ্যালও কিন্তু পালন করা হয়, এটাও কিন্তু মনে রাখতে হবে। আর কোণার্কের যে সূর্য মন্দির এটা অলরেডি একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ছে। কত সালে এটা হয়েছে তোমরা সকলে সেটা কমেন্টে জানাবে। অবশ্যই যদি তোমাদের মনে হয় যে সত্যি প্রশ্নগুলো ভালো আছে, উত্তরগুলো ভালো আছে, তাহলে লাইক অবশ্যই করে। তোমাদের বলে রাখি, এখানে যা যা প্রশ্ন কিন্তু করানো হয়েছে একটাও কিন্তু বাইরে থেকে নেওয়া হয়নি। সব এসএসসি প্রিভিয়াসের প্রশ্নপত্র, এমনকি এডুকুইটি প্যাটার্নে এসএসসি ফেজ যে 13 নম্বর এক্সামটা নিয়েছে প্রথম, তারপরে এসএসসির সিজিএল, এমটিএস, সিএইচএসএল এর মতো এক্সাম যেগুলো হয়েছে সেগুলো থেকেই তোলা হয়েছে এই সমস্ত তথ্য। ঠিক আছে, এগুলো একদম লেটেস্ট প্যাটার্নে তোমরা যেটা পড়ছো একদম সঠিক জায়গায় কিন্তু পড়ছো। অবশ্যই তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই ধরনের প্রশ্নপত্র কত এসেছে এই ধরনের কোশ্চেন। পরবর্তী প্রশ্নে আসি। আরব সাগরের মুম্বাই হাই যেটা রয়েছে, এই অঞ্চলটা খনন ও উত্তোলনের জন্য পরিচিত রয়েছে কোন ধরনের খনিজ সম্পদ? তামা, কয়লা, ইউরেনিয়াম নাকি খনিজ তেল? অবশ্যই খনিজ তেল উত্তোলনের জন্য বিখ্যাত রয়েছে এই যে আমাদের আরব সাগরের বোম্বে হাই যে বা মুম্বাই হাই যেটা রয়েছে, এটি খনিজ তেলের জন্য বিখ্যাত রয়েছে। এই সম্পর্কে তোমাদেরকে মনে রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ। তোমাদের বলে রাখি, এই যে ইউরেনিয়াম রয়েছে না, ইউরেনিয়ামের সবচেয়ে ভাণ্ডার কোথায় আছে জানো? ইউরেনিয়ামের সবচেয়ে বড় ভাণ্ডার কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে আছে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। তার সাথে তোমরা এটাও মনে রাখবে, এই যে তামা যেটা রয়েছে এটা মধ্যপ্রদেশে ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী রাজ্য রয়েছে এই মধ্যপ্রদেশ রাজ্যটি। এছাড়া কয়লাও কিন্তু বিভিন্ন জায়গায় পাওয়া যায়। ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র রয়েছে ঝাড়খণ্ডের ঝরিয়া কয়লা খনি, যেখানে সবথেকে বেশি পরিমাণে কিন্তু আমরা কয়লা পেয়ে যাই। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গ রয়েছে, রানীগঞ্জে রয়েছে, ছত্তিশগড়ের কোরবা রয়েছে। এগুলো কিন্তু আমরা কয়লা উত্তোলনের জন্য বিখ্যাত আমরা খনিজ যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তামার তোমরা দেখে নিলে, তামা তো আমাদের রয়েছে এটা, তার সাথে আমাদের পশ্চিমবঙ্গও রয়েছে, যে ঝাড়খণ্ডে রয়েছে সিংভূম রয়েছে, তাই না, তামা উৎপাদনের জন্য। রাজস্থানে রয়েছে ঝুনঝুনু যেটা রয়েছে। এছাড়া তোমাদের বলে রাখি লৌহ আকরিক, লৌহ আকরিক কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। ঝাড়খণ্ডের যে সিংভূম যে অঞ্চলটা রয়েছে সেখানকার নোয়ামুন্ডি যে মানে বিখ্যাত রয়েছে কিন্তু এই লৌহ আকরিকের জন্য। ঠিক আছে, ওড়িশাতেও রয়েছে কেওনঝড়, অত্যন্ত ইম্পর্টেন্ট রয়েছে এটা। তার সাথে ময়ূরভঞ্জ, এই দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে ওড়িশাতে। তো এগুলো কিন্তু রয়েছে আমাদের মোটামুটি লৌহ আকরিকের জন্য। তো চলো দেখি আমরা আরও গুরুত্বপূর্ণ তথ্য কিছু রয়েছে কিনা। আচ্ছা, মধ্যপ্রদেশে তোমাদের এটা বলেই দিয়েছি, ভারতের বৃহত্তম তামা উৎপাদনকারী রাজ্য রয়েছে এবং ভারতের সবচেয়ে বড় ইউরেনিয়ামের ভাণ্ডার রয়েছে কিন্তু অন্ধ্রপ্রদেশে। এই দুটোই কিন্তু পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আছে। পরের প্রশ্নে আসি। পণ্ডিত রবিশঙ্কর নিম্নলিখিতগুলির মধ্যে কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য সারা বিশ্বে জনপ্রিয় রয়েছেন, পরিচিতি লাভ করেছেন পণ্ডিত রবিশঙ্কর? পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু এসেছে। তো পণ্ডিত রবিশঙ্কর তিনি সেতার বাদক রয়েছেন, সেতারের সাথে যুক্ত রয়েছেন। তো এর সাথে কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে। পণ্ডিত রবিশঙ্কর সম্পর্কে আমরা একটু নিচের দিকে আসি, তথ্যগুলো দেখে নিই। পণ্ডিত রবিশঙ্কর যিনি কিন্তু সেতার বাদক রয়েছেন, সেতারের সাথে যুক্ত রয়েছেন, তিনি 1999 সালে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান বা সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন তিনি কিন্তু এটি পেয়েছেন 1999 সালে পরীক্ষায়। এটাও কিন্তু আবারও কিন্তু আসতে পারে। পরবর্তী আমরা দেখতে পাবো যে সেতারের সাথে
যুক্ত রয়েছেন ইলিয়াস খান, যিনি কিন্তু লখনৌ শাহজাহানপুর ঘরানার সাথে সম্পর্কিত রয়েছে। ইলিয়াস খান কোন ঘরানার সাথে গুরুত্বপূর্ণ এটাও, ঠিক আছে। শহীদ পারভেজ খান, ইনিও রয়েছেন সেতারের সাথে। অনুষ্কা শঙ্কর রয়েছেন। এছাড়া রয়েছে নিশাদ খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ খান রয়েছেন, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায় রয়েছেন, হরশঙ্কর ভট্টাচার্য, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান এবং লাস্টের দিকে রয়েছে মুস্তাক আলী খান। এনারা সকলে কিন্তু রয়েছেন আমাদের সেতার বাদক। এছাড়া বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে পরীক্ষায় অনেকবার কিন্তু এই নামটাও এসেছে এসএসসির এক্সামে। তো অবশ্যই এই নারা সকলে কিন্তু রয়েছেন বিখ্যাত সেতার বাদক রূপে। এখানে আমাদের অপশানে কিন্তু আরও অপশান ছিল। কি কি ছিল? বীণা ছিল। তো বীণার নাম শুনলে আমাদের কার কথা মনে আসে? অবশ্যই কিন্তু এখানে আসাদ আলী খান, তিনি কিন্তু বীণার জন্য পরিচিত রয়েছেন। এছাড়া অন্যান্য অপশানে রয়েছে মোহন বীণা। মোহন বীণা থেকে আমাদের আরেকটা নাম মাথায় আসে, সেটা হচ্ছে পণ্ডিত বিশ্বমোহন ভাট। পণ্ডিত বিশ্বমোহন ভাট তিনি মোহন বীণার সাথে সম্পর্কিত রয়েছেন। এবং আর একটা অপশান রয়েছে লাস্টের দিকে, সেটা হচ্ছে শরৎ। বিখ্যাত শরৎ প্লেয়ারের নাম কিন্তু আমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। তো ফার্স্টে আমাদের হয়ে যাবে আমজাদ আলী খান। আমজাদ আলী খান রয়েছেন, তিনি শরৎ প্লেয়ারের সাথে যুক্ত রয়েছেন। বুদ্ধদেব দাশগুপ্তও কিন্তু তিনি শরতের সাথে যুক্ত রয়েছেন, তার সাথে সেতারও সাথে যুক্ত রয়েছেন। তো এগুলো কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। আকবর খান তিনি কিন্তু শরতের সাথে যুক্ত রয়েছেন। মোটামুটি তোমাদের যে কটা বলেছি নাম, সব কটা তোমরা একটু মাথায় রাখবে। এগুলোর মধ্যে থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় চলে আসবে। এবং এই সমস্ত যে পিডিএফগুলো দেখতে পাচ্ছ, সম্পূর্ণ উত্তর সহ আমাদের অ্যাপ অল ইন্ডিয়া র্যাঙ্কার্স, তোমরা ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। ফ্রি পিডিএফ সেখানেই তোমরা পেয়ে যাবে আজকের ক্লাস প্রোভাইড করা ঠিক 24 ঘন্টার মধ্যে, ঠিক আছে। অবশ্যই কিন্তু তোমরা ফ্রি পিডিএফ সেকশানে পেয়ে যাবে। চলো পরবর্তী আমরা প্রশ্নে আসি। ভারতের 2011 সালের আদমশুমারি বা সেন্সাস অনুসারে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সবচেয়ে কম রয়েছে? সবথেকে কম লিঙ্গানুপাত রয়েছে সেন্সাস 2011 অনুসারে কোথায়? দমন এবং দ্বীপ। অপশান নাম্বারে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং এই সম্পর্কিত আরও তথ্য আমরা দেখে নেব। ভারতের সবথেকে বেশি আমাদের লিঙ্গানুপাত বিশিষ্ট যে রাজ্য রয়েছে সবথেকে বেশি, সেটা কোনটা? অবশ্যই কেরালা। এবং শিক্ষিতের হারও কিন্তু বেশি রয়েছে এই কেরালাতেই। প্রতি 1000 জন পুরুষে 1084 জন কিন্তু মহিলার হার রয়েছে কেরালায়, যেটা সর্বাধিক। 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বনিম্ন লিঙ্গানুপাত রয়েছে হরিয়ানাতে, যেখানে টোটাল 1000 পুরুষে 877 জন মহিলা রয়েছে। যদিও তোমাদের সামনেই কিন্তু জনগণনা আবার করানো হবে 2027-এ, ঠিক আছে। পরের প্রশ্ন রয়েছে কত তথ্যটা? 2011 সালে আদমশুমারি অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গানুপাত সবচেয়ে কম রয়েছে কিন্তু এই দমন ও দিউতে। দমন দিউতে সবথেকে কম রয়েছে। এবং 2011 আদমশুমারি অনুসারে দমন ও দিউ কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গানুপাত সবচেয়ে কম, যেখানে 1000 জন পুরুষে 618 জন কিন্তু মহিলার সংখ্যা রয়েছে। 2011 সালের সেন্সাস অনুসারে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ লিঙ্গানুপাত রয়েছে পুদুচেরিতে, যেখানে 1000 জন পুরুষে 1038 জন মহিলা কিন্তু রয়েছে। এছাড়া এই সেন্সাস 2011 অনুসারেই কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি রয়েছে পুদুচেরিতে। অবশ্যই যে কটা তথ্য তোমাদের এখানে দেওয়া রয়েছে এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই নেওয়া হয়েছে। পরের প্রশ্ন রয়েছে, কোন এককে রৈখিক ভরবেগ পরিমাপ করা হয়ে থাকে? রৈখিক ভরবেগ যেটা পরিমাপ করা হয়ে থাকে সেটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। এর সাথে আমাদের আরও কিছু গুরুত্বপূর্ণ পরিমাপগুলো দেখে নিতে হবে, যেমন ভরবেগ বা মোমেন্টাম যেটা কিলোগ্রাম মিটার পার সেকেন্ডে রয়েছে, দ্রুতি বা স্পিড যার এসআই একক রয়েছে মিটার পার সেকেন্ড, কার্যের যে এসআই একক সেটা রয়েছে জুল, এবং কাইনেটিক ভিসকোসিটি বা সান্দ্রতা যেটা রয়েছে তার একক রয়েছে স্টোকস, এবং হর্স পাওয়ার এর একক স্থাপন করেছেন কে? জেমস ওয়াট, যা ঘোড়ার 1 মিনিটে 33,000 ফুট পাউন্ড কার্য করার সমান, সেটাকেই বলা হচ্ছে হর্স পাওয়ার। প্রতিটা তথ্য ইম্পর্ট্যান্ট রয়েছে, ভালো লাগলে একটা লাইক অবশ্যই হয়ে যাক। চলো পরের প্রশ্ন। এখানে আমাদের একটা বুক অ্যান্ড অথর থেকে দেওয়া হয়েছে প্রশ্ন। অবশ্যই বুক অ্যান্ড অথর তোমরা কিন্তু পড়ে যাবে, কারণ এখান থেকে তোমাদের 1 থেকে 2 নম্বর অবশ্যই থাকবে, ঠিক আছে। জিডিতে প্রতিটা শিফটেই থাকবে। বলা হয়েছে নিচের লেখক হচ্ছেন আর কে নারায়ণ, অর্থাৎ আর কে নারায়ণের লেখা কোনটা নিচের মধ্যে? গোদান, দ্য গাইড, আনটাচেবল নাকি ফর হোম দ্য বেল টোলস? অবশ্যই এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে দ্য গাইড, যার বইয়ের নাম সেটা হচ্ছে আর কে নারায়ণের বই দ্য গাইড। অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে সাথে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বুক অ্যান্ড অথর দেখে নেব। আনটাচেবল যেটা রয়েছে এটা রয়েছে আমাদের মুল্ক রাজ আনন্দের আনটাচেবল, এবং গোদান যেটা রয়েছে সেটা কিন্তু মুন্সি প্রেমচাঁদের। ইম্পর্টেন্ট রয়েছে। এর সাথে আরও কিছু রয়েছে, যেমন দ্য ব্যাচেলর অফ আর্টস, এটি কিন্তু রয়েছে আর কে নারায়ণের।
যেমন দ্য গাইড দেখেছি, দ্য ব্যাচেলার অফ আর্টস দেখছি এবং মালগুলি ডেইজ। তারপরে রয়েছে দ্য ডার্ক রুম, এগুলো সবই কিন্তু আর কে নারায়ণের, যে কটা এখানে দেখানো হচ্ছে। দ্য ইংলিশ টিচার আর কে নারায়ণ, দ্য গাইড আর কে নারায়ণ, স্মামি অ্যান্ড ফ্রেন্ডস এটাও কিন্তু আর কে নারায়ণ। যে কটা এখানে দেখানো হচ্ছে সব কটা এসএসসি সিজিএল বলো, এমটিএস বলো, সিজিএল, সিএইচএসএল, জিডি কনস্টেবলে বহুবার এসেছে, সিলেকশন পোস্টে এসেছে, প্রতিটা এক্সামে আসা কোশ্চেন এগুলো কিন্তু, ঠিক আছে, মানে বারবার এগুলো রিপিট হয়েছে। তো অবশ্যই সব কটা কিন্তু মাথায় রাখবে। দ্য ব্যাচেলার অফ আর্টস, মালগুলি ডেজ, দ্য ডার্ক রুম, এছাড়া রয়েছে দ্য ইংলিশ টিচার এবং দ্য গাইড, স্মামি অ্যান্ড ফ্রেন্ডস, সব কটা রয়েছে আর কে নারায়ণের। পরবর্তী আমরা দেখতে পাচ্ছি গোদান, যেটা মুন্সি প্রেমচাঁদের রয়েছে, আনটাচেবল মুল্করাজ আনন্দের লেখা। পরের প্রশ্ন, ব্যাংকিংয়ে সুদ অর্থাৎ ইন্টারেস্ট শব্দটি কী বোঝায়? তো সুদ অর্থাৎ ইন্টারেস্ট শব্দটি যেটা কী বোঝায়, অবশ্যই ঋণ বা আমানতের ওপর অর্জিত যে অতিরিক্ত অর্থ, অর্থাৎ আমরা যখন কোনো ঋণ নিচ্ছি বা কোনো আমানত বা আমরা কোনো ইনভেস্টমেন্ট করছি, তার ওপর এক্সট্রা যে আমি টাকাটা পাচ্ছি সেটাকেই আমরা বলছি ইন্টারেস্ট বা সুদ, যেটা অর্থনৈতিক টার্মে একটা বলা হচ্ছে। পরবর্তী আমরা দেখব, এখানে কিন্তু তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় এসেছিল সম্ভবত সিএইচএসএলে। তো বলা হয়েছিল যে একটি ডেবিট কার্ড এবং একটি ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য কী আছে। ডেবিট কার্ডগুলি সরাসরি একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ বের করার যে অনুমতি দেয়, যখন ক্রেডিট কার্ডগুলি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ঋণ নেওয়ার অনুমতি দেয়। অবশ্যই এটাই হলো মূল পার্থক্য। পরবর্তী রয়েছে অর্থের বৈশিষ্ট্য কী আছে। মানি অর্থাৎ অর্থের যে বৈশিষ্ট্য সেটা রয়েছে কি স্থায়িত্ব, ডিউরেবিলিটি, এবং রয়েছে বহনযোগ্যতা, পোর্টেবিলিটি, এবং বিভাজ্যতা রয়েছে, যেটা কিন্তু আমাদের ডিভিজিবিলিটি। এগুলো কিন্তু রয়েছে অর্থের প্রধান বৈশিষ্ট্য। কতগুলো রয়েছে? 3টি। এটাও পরীক্ষায় এসেছে। চলো পরের প্রশ্ন, ভারতে ব্রিটিশ শাসনকালে লর্ড কার্জন কত সালে বঙ্গভঙ্গ ঘোষণা করেছেন? তো বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন কে? এখান থেকে আমরা বুঝতেই পারছি লর্ড কার্জন করেছেন। কত সালে করেছেন তিনি? 1905-এ। 1905 সালে তিনি কিন্তু এই লর্ড কার্জন বঙ্গভঙ্গ ঘোষণা করেছেন। এই সাথে আমরা গুরুত্বপূর্ণ আরও তথ্য দেখব। ভাইসরয় লর্ড কার্জন 1905 সালে বঙ্গভঙ্গ করেছেন এবং বঙ্গভঙ্গ রদ করা হয়েছে 1911 সালে। 1911 সালে বঙ্গভঙ্গ রদ করেছিলেন কে? লর্ড হার্ডিঞ্জ। ঠিক আছে, এবার আমরা দেখব পরবর্তী তথ্য। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিন্তু রাখি বন্ধন নামে একটা উৎসব চালু করা হয়েছিল। চালু করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু রাখি বন্ধন উৎসবটি চালু করেছিলেন কোন সময়? বঙ্গভঙ্গ আন্দোলনের সময়। 1905 সালে বঙ্গভঙ্গের আগে বাংলা ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তম একটি প্রদেশ। এটি বাংলা এবং বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা জানি তো আগে থেকে যে বঙ্গ, বিহার এবং উড়িষ্যা এই তিনটেকে কিন্তু নিয়েছিল আমাদের একটা প্রদেশ, ঠিক আছে, যেটা কিন্তু বঙ্গ ছিল তখন। 1905 সালে বঙ্গভঙ্গের পর বঙ্গ যখন ভাগ হলো, ব্রিটিশরা প্রশাসনিক সুবিধা আর সরকারি কারণ হিসেবে দেখিয়েছিল, বিভিন্ন কারণ দেখিয়েছিল তারা। পরবর্তী প্রশ্ন রয়েছে, একটি মূলধন ব্যয় কি? অর্থনৈতিক টার্মে একটা মূলধন ব্যয় বলতে আমরা কি বোঝাই? এখানে কিন্তু মূলধন ব্যয় বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে পরিকাঠামো উন্নয়নে যে অর্থ ব্যয়, পরিকাঠামোগত যে সমস্ত উন্নয়নে আমরা অর্থ ইনভেস্ট করা হচ্ছে, সেটাই কিন্তু সরকার যখন কোনো পরিকাঠামো উন্নয়নে মানে অর্থ ব্যয় করছে, সেটা সরকারের হিসাবে কিন্তু মূল্য ব্যয়, ঠিক আছে, এটাই কিন্তু অবশ্যই উদাহরণ রয়েছে। পরবর্তী যে টার্মগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখে যাবে, পরীক্ষায় অলরেডি চলে এসেছে বিভিন্ন এক্সামে। মূলধন ব্যয়ের পরিকল্পনা বলা হয়েছে যে প্ল্যান ক্যাপিটাল এক্সপেন্ডিচার সরকারের রাজস্ব বাজেটের একটি অংশ কিন্তু নয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এটা কিন্তু কোনো রকমভাবে অংশ নয়। আর একটি নথি বাজেট অর্থাৎ বাজেট ডকুমেন্ট যেটা, যা সরকারের মূলধন অ্যাকাউন্টের সম্পদ এবং দায় দায়িত্বের সাথে সম্পর্কিত, তাকে বলা হয় মূল বাজেট অর্থাৎ মূলধন বাজেট, যেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল বাজেট বলা হচ্ছে এটাকে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, নিম্নোক্ত কোন আত্মজীবনীটি সংশ্লিষ্ট ক্রিকেটারদের সাথে সঠিকভাবে মিলছে না? অর্থাৎ ক্রিকেটার যারা রয়েছে তাদের যে অটোবায়োগ্রাফি রয়েছে সেটা সঠিকভাবে আমাদের মিলছে না, নিচের কোনটা মিলছে না বলেছে। তো অবশ্যই আমাদের ফার্স্টে দেখে নিতে হবে প্লেয়িং ইট মাই ওয়ে। ও ফার্স্টেরটাই তো মিলছে না, তো ভিএস লক্ষ্মণ। ভিএস লক্ষ্মণ হবে না, তো কোনটা হবে কমেন্ট সেকশনে জানাবে তোমরা, আমি এখানে আর লিখবো না এটা। দ্য টেস্ট অফ মাই লাইফ এটা কার? যুবরাজ সিংয়ের। স্ট্রেইট ফ্রম দ্য হার্ট কার? কপিল দেবের। ক্রিকেট ডিলাইটফুল যেটা রয়েছে মুস্তাক আলীর। অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে যে চারটে রয়েছে, তোমরা শুধু ফার্স্ট একটা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। তো আমরা দেখে নেব গুরুত্বপূর্ণ তথ্য, এখান থেকেই তোমরা বুঝতে পারবে। এতক্ষণে হয়তো উত্তর তোমরা দিয়ে দিয়েছো, তোমরা উত্তর যদি সঠিক হয় অবশ্যই তোমরা অ্যান্সারটা মিলিয়ে নেবে। তো সচিন তেন্ডুলকর, যার আত্মজীবনী রয়েছে প্লেয়িং ইট মাই ওয়ে, ঠিক আছে। এবার আমরা দেখে নিই পরপর। প্লেয়িং ইট মাই ওয়ে কার রয়েছে? সচিন তেন্ডুলকরের। সিক্স মেশিন রয়েছে ক্রিস গেইলের। এজ এগেইনস্ট অডস যেটা রয়েছে সানিয়া মির্জার। নেক্সট ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। আনব্রেকেবল যেটা রয়েছে কার? মেরি কমের আত্মজীবনী রয়েছে।
281 অ্যান্ড বিয়ন্ড, যেটা VVS লক্ষ্মণ। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, যেটা রয়েছে সৌরভ গাঙ্গুলির। নেক্সট কোশ্চেন রয়েছে ওয়াইড অ্যাঙ্গেল, এটা রয়েছে অনিল কুম্বলে। নো স্পেইন, যেটা সেন্ট ওয়ার্নের আত্মজীবনী, এবং এ শর্ট অ্যাট হিস্ট্রি, যেটা অভিনব বিন্দ্রার কিন্তু অটোবায়োগ্রাফি রয়েছে। আর একটা কোশ্চেন তোমাদের জন্য ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা ধরে রাখতে পারো, পরীক্ষায় আসবে, যেটা হচ্ছে শিখর ধাওয়ানের আত্মজীবনী রয়েছে, যেটা অটোবায়োগ্রাফি, শিখর ধাওয়ান, তার নাম কি তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, কারণ এটা একদম রিসেন্টলি কিন্তু পাবলিশ হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের জিডি কনস্টেবলে একদম 100%, এটা থাকবেই, কোনো না কোনো শিফটে অবশ্যই আসবে। অ্যান্সারটা কমেন্ট সেকশনে সকলের কিন্তু দেওয়া চাই। পরের প্রশ্ন, মাধবপুর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? অপশান নিচে দেওয়া আছে 4টে, উত্তর কোনটা হবে? পোরবন্দর কোথায়? গুজরাট। মাধবপুর মেলা যেটা অনুষ্ঠিত হয়েছে কোথায়? গুজরাটে। এর সাথে আমাদের দেখে নিতে হবে গুরুত্বপূর্ণ আরও জনপ্রিয় যে সমস্ত মেলাগুলো রয়েছে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের একটা থাকেই থাকে। ঠিক আছে, যেমন ফেস্টিভ্যাল আসে, ফেয়ারও আসে। তো দেখব মিঞ্জার মেলা, যেটা হিমাচল প্রদেশের রাজ্যের একটা অত্যন্ত জনপ্রিয় মেলা রয়েছে। নেক্সট, জগন্নাথজি মেলা কোথায় হয়? রাজস্থানের আলোয়ারে হয়ে থাকে এটা। ঠিক আছে, কোথায়? রাজস্থানের আলোয়ারে। নেক্সট, ভারতের মধ্যপ্রদেশে প্রতি বছর পীর বুধনের মেলা হয়ে থাকে, এটাও মাথায় রাখবে, মধ্যপ্রদেশে হয়ে থাকে প্রতি বছর পীর বুধনের মেলা। হরিয়ানায় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে সুরজকুণ্ড কারুশিল্প মেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরজকুণ্ড, যেটা হরিয়ানাতে হয় ফেব্রুয়ারি মাসের দিকে। রাজস্থানের বিখ্যাত পুষ্কর মেলা, এটা অনুষ্ঠিত হয়, আমরা পুষ্কর দেখেই নাম বুঝতে পারছি রাজস্থানী হবে। তো এটা কিন্তু অলরেডি কিন্তু তোমাদের আশা কোশ্চেন। এবং যে পুষ্করে যেটা হয় সেটা কিন্তু ক্যামেল ফেয়ার, এটা কোথায় হয়ে থাকে? এটাও কিন্তু এই পুষ্কর রাজস্থানে কিন্তু হয়ে থাকে, এটাও মাথায় রাখতে হবে তোমাদের, বিখ্যাত ক্যামেল ফেয়ার হয়। পরের প্রশ্ন রয়েছে বিখ্যাত নৌচণ্ডী মেলা, যেটা কিন্তু একবার উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু বছরে একবার কিন্তু এটা হয়ে থাকে, নৌচণ্ডী মেলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী রয়েছে আমাদের গবাদি পশুর ব্যবসার জন্য প্রাচীনকাল থেকে জনপ্রিয় রয়েছে সোনপুর মেলা, বহুবার পরীক্ষায় এসেছে সোনপুর মেলা, এবং এটা 1 মাস ব্যাপী অনুষ্ঠান, অর্থাৎ 1 মাস ধরে কিন্তু এই অনুষ্ঠানটা হয়ে থাকে, যেটা হরিহরনাথ টেম্পলে হয়ে থাকে আমাদের নভেম্বর মাসের দিকে, কার্তিক পূর্ণিমার শুভক্ষণে এটা হয়ে থাকে। কিন্তু হয় এটা কোথায়? সোনপুর কোথায়? বিহারের সোনপুরের হরিহরনাথ মন্দিরের কাছে কিন্তু এটা 1 মাস ব্যাপী যে উৎসবটা হয়ে থাকে, সেটা বিশ্বের বিখ্যাত কিন্তু মেলা, যেটা গবাদি পশুর ব্যবসার জন্য এটা মেলা, যেটা প্রাচীনকাল থেকে চলে আসছে, আর পরীক্ষায় এটা বহুবার এসেছে। চলো পরের প্রশ্নে আসি। অম্বুবাচী মেলা তোমাদের বলেই রেখেছি, যেটা আসামে হয়ে থাকে, কামাখ্যা দেবীর স্রাব যেটা রয়েছে সেটাকে চিহ্নিত করে এই অম্বুবাচী মেলাটা কিন্তু হয়ে থাকে আসামে। পরবর্তী প্রশ্ন রয়েছে, ড্যাশের কৃষ্ণ মৃত্তিকার অঞ্চল ডেকান ট্রাপ নামে পরিচিত। এই যে ডেকান ট্রাপের, অর্থাৎ ট্রাপ মানে হচ্ছে আমাদের সিঁড়ি বা ধাপে ধাপে আমাদের এখানে নিচের কোন ধরনের কৃষ্ণ মৃত্তিকা কোন অঞ্চলে আর কি দেখা যায়, যেটা কিন্তু উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে এটা কিন্তু আমরা দেখতে পাই, ডেকান ট্রাপ। এবার আমরা দেখে নেব এই সম্পর্কিত কিছু তথ্য। কৃষ্ণ মৃত্তিকা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় কোথায়? উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে, যেখানে ডেকান ট্রাপ আমরা দেখতে পাই, যেটা কালো মৃত্তিকা, যেখানে রেগুর মৃত্তিকা নামও পরিচিত এই কালো মৃত্তিকা, তাই তো? এই যে কৃষ্ণ মৃত্তিকা স্বকর্ষণ বৈশিষ্ট্যের জন্য এখানে সবচেয়ে কম চাষের প্রয়োজন হয়, এবং রেগুর মাটি কৃষ্ণ মৃত্তিকা নামও পরিচিত, যেখানে তুলা চাষ কিন্তু সবথেকে ভালো পরিমাণে হয়ে থাকে, কার্পাস তুলা, তাই না? চলো এর পরবর্তী রয়েছে পলিমৃত্তিকা অ্যালোভিয়াল সয়েল, যেটা উত্তরের সমভূমি এবং নদী উপত্যকায় বিস্তৃত যে সমস্ত মৃত্তিকা রয়েছে পলিমৃত্তিকা, এটা ভারতের মোট এলাকার প্রায় 40% জায়গা জুড়ে রয়েছে, আর এটাও পরীক্ষায় চলে এসেছে কত পার্সেন্ট রয়েছে আমাদের দেশে পলিমৃত্তিকা, যেটা 40% কিন্তু রয়েছে। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে 17 নম্বর, ড্যাশ রাজ্যে ড্রিউ উৎসব পালন করা হয়ে থাকে। ড্রিউ উৎসব এটা কোথায় হয়? এটা হয়ে থাকে অরুণাচল প্রদেশে হয়ে থাকে ড্রিউ উৎসব। এখানে আমাদের আরও অপশান রয়েছে। ফার্স্ট অপশান বিহু অর্থাৎ আসাম রয়েছে আর কি, আসাম মানেই হচ্ছে বিহু, মাথায় আসে এটা, তাই না? তো এখানে তোমাদের বলেছি 3 ধরনের বিহু হয়ে থাকে, রঙ্গালী, কঙ্গালী আর ভোগালী, 3 ধরনের হয়। অম্বুবাচী মেলা এখানে হয়, মাজলি উৎসব এখানে হয়, এছাড়া আর কিছু হয়? আর কিছু এখন মাথায় আসছে না। পরের প্রশ্ন যেটা আছে অন্ধ্রপ্রদেশ রাজ্যে আমরা দেখতে পাই কোনগুলো? ফার্স্টেই আমরা দেখব যে এখানকার নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যার নাম হচ্ছে কি? উগাদি হচ্ছে এখানে চৈত্র মাসের দিকে পালন করা হয়ে থাকে উগাদি অন্ধ্রপ্রদেশে। তার সাথে কিন্তু এখানে তোমাদের দশহরা যে ফেস্টিভ্যালটা হয়ে থাকে, ঠিক আছে, ফ্লামিঙ্গো উৎসব, এটা মনে রাখলে মানে ভুলে গেলে চলবে না, ফ্লামিঙ্গো, ঠিক আছে, এটাও কিন্তু হয়ে থাকে এই অন্ধ্রপ্রদেশ রাজ্যে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি লাস্ট অপশান রয়েছে কেরালায় কি হয় না ওনাম। কেরালায় মাথায় আসলে ওনাম আসবে। ওনাম কি? ওনাম হচ্ছে ফসল কাটার উৎসব পালন করা হয় এখানে, ওনাম উৎসব গুরুত্বপূর্ণ উৎসব। এর সাথে সাথে এখানে আট্টুকাল পোঙ্গল উৎসব পালন করা হয়ে থাকে, ঠিক আছে। তো এইগুলো সব কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন,
কোষ প্রাচীরের বেশিরভাগ যান্ত্রিক শক্তির জন্য দায়ী প্রাথমিক কাঠামোগত উপাদান কোনটি? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে সেলুলোজ, অপশান নাম্বার ডি। পরের প্রশ্ন, 11তম মৌলিক কর্তব্য ড্যাশ বয়সের শিশুদের জন্য শিক্ষার সুযোগ প্রদান করে। তো 11তম মৌলিক কর্তব্য 6 থেকে 14 বছর শিশুদের জন্য এখানে তাদের শিক্ষার জিনিসটা প্রোভাইড করছে। আর আমাদের অবশ্যই মনে রাখতে হবে মৌলিক কর্তব্য আমরা রাশিয়া সংবিধান থেকে নিয়েছি, 1 নম্বর পয়েন্ট। এবং মৌলিক কর্তব্য এটা সর্দার শরণ সিং কমিটির সুপারিশে এটা তৈরি করা হয়েছিল, এটা মাথায় রাখতে হবে। তার সাথে মনে রাখতে হবে এই যে আমাদের মৌলিক কর্তব্য যেটা কিন্তু কত নম্বর পার্টে কত নম্বর আর্টিকেলে আছে, পার্ট নাম্বার 4-এর এতে আছে, 1 নম্বর পয়েন্ট। তার সাথে সাথে মনে রাখতে হবে এটা 51 এ নাম্বার আর্টিকেলে আছে। পার্ট 4-এর এতে তো আছে, কিন্তু আছে কোথায়? 51 এতে আছে, ধারা নাম্বারে। এর সাথে আমাদের দেখতে হবে এই যে আমাদের মৌলিক কর্তব্য রয়েছে টোটাল যে কটা রয়েছে ফার্স্টের দিকে কিন্তু এটা যুক্ত করা হয়েছিল 10টা, ঠিক আছে? তো 10টা যুক্ত করা হয়েছে 1976-এর 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সময়, প্রথম 10টা যুক্ত করা হলো। পরবর্তীকালে আরও একটা যুক্ত করা হলো, কখন? 2002 সালে। 2002 সালে 86 নম্বর একটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু এখানে আমাদের 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য এই শিক্ষাকে কিন্তু যে সুযোগ সুবিধা সেটাকে কিন্তু প্রদানের কথা বলা হয়েছে। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, যে কটা তথ্য তোমাদের এখানে দেওয়া হয়েছে পরীক্ষায় ইম্পর্ট্যান্ট এবং মানে ভরে ভরে চলে এসছে। 1976-এ 42 নম্বর তোমাদের বলেই দিয়েছি, যেখানে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। 86 নম্বরটা 2002-এ 11তম মৌলিক কর্তব্য হিসাবে এটাকে অ্যাড করা হয়েছিল। 11টি মৌলিক কর্তব্য বর্তমানে কিন্তু আমাদের সংবিধানে রয়েছে এবং 1976-এর শরণ সিং কমিটির সুপারিশে কিন্তু মৌলিক কর্তব্যকে লাগু করা হয়েছিল আমাদের ভারতের সংবিধানে। পরবর্তী প্রশ্নে আমরা চলে এসেছি একদম লাস্ট কোশ্চেনে। যদি ভালো লাগে তোমরা অবশ্যই কিন্তু একটু রেসপন্স করবে, ঠিক আছে? কমেন্ট সেকশানে তোমাদের যা যা প্রশ্ন বলা হয়েছে অবশ্যই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই প্রশ্নগুলো তোমাদের 100% আসবে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পরপর পাওয়ার জন্য। কোন কন্নড় লেখিকা আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 জিতে নিয়েছে? অবশ্যই রাইট অ্যান্সার হয়ে যাবে বানু মুস্তাক। বানু মুস্তাক তিনি কিন্তু এটি জিতে নিয়েছেন। কিসের জন্য জিতে নিয়েছেন? হার্ট ল্যাম্পের জন্য তিনি পেয়েছেন। কন্নড় লেখিকা বানু মুস্তাক হার্ট ল্যাম্পের জন্য পেয়েছেন। আর তোমাদের বলে রাখি, এই শুধুমাত্র এই একটা সিঙ্গেল কোশ্চেন এডিকুইটি নতুন প্যাটার্নে টোটাল 6 থেকে 7 বার এই প্রশ্নটা রিপিট হয়েছে। তোমাদের আর কি বলবো, এখানে এমন এমন প্রশ্ন আছে তোমাদের আজকের ক্লাসে, এত কোশ্চেন আছে তোমাদের বহুবার রিপিট হয়েছে। এমনও কোশ্চেন আছে আজকের ক্লাসে যেগুলো তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে 10 বারের বেশি রিপিট হয়েছে, সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। ভারতীয় লেখিকা বাণী মুস্তক 2025 সালে তার লঘু কাহিনী সংরক্ষণ, যেটা কিন্তু শর্ট স্টোরি আকারে যেটা রয়েছে হার্ট ল্যাম্প, এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কারের জিতে তিনি ইতিহাস রচনা করেছেন। এটি লন্ডনে সম্মানিত হওয়া প্রথম কন্নড় কাহিনী সংগ্রহ। কন্নড় ভাষায় লেখা হার্ট ল্যাম্প বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন কে? দীপা ফস্তি। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, বানানটা একটু ভুল আছে। আন্তর্জাতিক বুকার পুরস্কার সাহিত্যের ক্ষেত্রে এটা কিন্তু দেওয়া হয়ে থাকে, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ সাহিত্যেই দেওয়া হয়, আমরা জানি এটা। অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, তোমাদের যে যে প্রশ্নগুলো আজকে কিন্তু ক্লাসে তোমাদেরটা টোটাল কমপ্লিট করানো হলো, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে? তো 20টা শুধু প্রশ্ন নয় কিন্তু আজকের ক্লাসে দেখে মনে হবে 20টা কোশ্চেন করাতে তোমাদের কত টাইম লেগে গেল, প্রায় 30 মিনিটের ওপর? না, এখানে কিন্তু প্রায় 40 মিনিটের কাছাকাছি লেগে গেল এই 20টা কোশ্চেন করাতে। শুধু কি 20টা কোশ্চেন ছিল এখানে? টোটাল দেখতে গেলে 100-র ওপর কোশ্চেন ছিল, আর সেগুলো এতবার রিপিট হয়েছে ছাড়িয়ে যাবে 300 প্লাস, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ক্লাস করানো হচ্ছে। টোটাল এর আগে 2টো ক্লাস করানো হয়েছে, পরবর্তী ক্লাস আগামীকাল কিংবা পরশুর দিকে তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? একদিন অন্তর অন্তর মোটামুটি জিডি ক্লাসটা করানো হচ্ছে। খুব শীঘ্রই তোমাদের এক্সাম ডেটটাও কিন্তু পাবলিশ করে দেওয়া হবে এসএসসি তরফ থেকে। আর ওই একদিন অন্তর অন্তর যে গ্যাপটা থাকছে সেখানে কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স করানো হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসির এক্সাম দাও বা রেলের এক্সাম দাও, প্রতিটা এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একদম মানে ইম্পর্টেন্ট ছাড়াই যাবে না কারেন্ট অ্যাফেয়ার্স, এতটা এসছে। আর রেলের এক্সামে তো তোমাদের ধারণার বাইরে গ্রুপ ডি প্রশ্ন যদি দেখো, তোমরা সকলে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করেছো, 22,000 ভ্যাকেন্সি রয়েছে এবছর। তো অবশ্যই তোমরা দেখবে যে কারেন্ট অ্যাফেয়ার্স 20-র মধ্যে প্রায় 18টার কাছে এক একটা শিফটে দেখা গেছে যে কারেন্ট অ্যাফেয়ার্স এসছে, ঠিক আছে? 20-তে 20ও দেখা গেছে। তো এত পরিমাণে কারেন্ট অ্যাফেয়ার্স আসছে, আর আমরা এত পরিমাণে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যে পিডিএফগুলো তোমাদের প্রোভাইড করেছি, অবশ্যই 20 টাকা প্রতি মাস হিসাবে যে পিডিএফ তোমাদের প্রোভাইড করছি, এটা কিন্তু প্রতি মাসেরগুলো তোমরা একদম কালেকশানগুলো করে রাখবে। এবং তোমাদের বলে রাখি, প্রথম থেকে শেষ পর্যন্ত যা আছে পুরো বারবার কিন্তু রিভিশন করবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমাদের পড়তেই হবে, বাদ দিতে পারবে না। আর 400 থেকে 450 কোশ্চেন আমরা কিন্তু প্রতি মাসে তোমাদেরকে প্রোভাইড করছি। আর যদি তোমাদের জিডি কনস্টেবলের কথা বলি, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি তোমরা ধরে রাখবে অবশ্যই কিন্তু এখানে 20-র মধ্যে 5টা কোশ্চেন কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবেই, ঠিক আছে? কারণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বাদ দেওয়া যাবে না। এসএসসির এডিকুইটি প্যাটার্নেও দেখা গেছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। তো অবশ্যই
মোটামুটি যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের এখানে করানো হচ্ছে সবগুলো তোমরা করবে। আর যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন হয়, অল ইন্ডিয়া ট্যাঙ্কার্স মোবাইল অ্যাপ অবশ্যই তোমরা ডাউনলোড করে রাখবে। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, সেখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারবে, এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ এখানে তোমাদের প্রতিদিন কিন্তু ক্লাস করানো হয়। এবং ক্লাসের পিডিএফটা কোথায় পাবে? অ্যাপের মধ্যে ফ্রি পিডিএফ সেকশনে ক্লাস পাবে। আর এতক্ষণ যা যা বললাম, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসএসসি জিডি কনস্টেবল নাও, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নাও, এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার নাও, এনটিপিসি প্রিভিয়াস ইয়ার নাও, কারেন্ট অ্যাফেয়ার্স নাও, তারপর তোমাদের হিস্ট্রি, সংবিধান, যাই নাও, এই পেইড পিডিএফে তোমরা পেয়ে যাবে। শুধুমাত্র পেমেন্ট করার সময় টেস্ট পাস বলে একটা অপশান থাকবে, এটাকে অফ করে রাখবে, না হলে তোমরা দামটা কিন্তু একটু বেশি দেখাবে তোমাদের, ঠিক আছে? তো অবশ্যই অফ করে রাখবে। পেমেন্ট হয়ে গেলে তোমরা তোমাদের পিডিএফ দেখতে পারবে, মাই কোর্স বলে একটা অপশান পাবে নিচে, সেখানে, ঠিক আছে? তো চলো, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ধন্যবাদ সকলকে।